অরা ব্যস্ত ভঙ্গিমায় বলল, আই এম সরি স্যার। আরশাদ স্বাভাবিক গলায় বলল, সমস্যা নেই ওরা, ভালোই হয়েছে এসেছো, তোমার সাথে জরুরি কথা আছে। আরশাদের ভাবসাব মোটেও ভালো ঠেকছে না। তাকে বিরক্ত করার মতো গুরুতর অপরাধ করা সত্ত্বেও অরাকে কোনো প্রকার ধমক দিল না আরশাদ। ব্যাপারটা কি? অরা আরশাদের কাছে গিয়ে তার পাশে দাঁড়িয়ে বলল। কি কথা স্যার? আরশাদ সিগারেট টান দিয়ে বলল। তুমি নাকি নতুন জবের জন্য ট্রাই করছো? অরা আতকে উঠে বলল, না স্যার, কখনোই না। কে বলেছে আপনাকে এমন কথা? মেহেদি, ও বললো তুমি নাকি বেটার স্যালারির জন্য অন্য জব খুঁজছো। স্যার, মেহেদি এক নম্বরে একটা ফাজিল। ওর কোনো কথা বিশ্বাস করবেন না। সেই কবে থেকে একটা হেডফোন যাচ্ছে, আমি এখনো দিইনি বলে ভেবেছে স্যালারি কম পড়ে যাচ্ছে। আসলে সেরকম কিছুই না স্যার, সময় করে উঠতে পারছি না বলেই ওর হেডফোনটা কেনা হয়নি। আমিও এরকম ধারণা করেছিলাম। মেহেদি সারাক্ষণ তোমার নামে এ ধরনের উল্টাপাল্টা কথা বলতেই থাকে। অরা ব্যস্ত উদ্বিগ্ন গলায় বলল। কি সর্বনাশ! আই এম সো সরি স্যার। আমি জানতামই না ও এইভাবে আপনাকে বিরক্ত করে। আরশাদ শান্ত গলায় বলল। আমার তো ভালোই লেগেছে, তোমাদের দুজনের এই বন্ড অনেক স্পেশাল। অরা হাসি মুখে বলল, ওকে দেখলেই আমার ভাইদের কথা মনে পড়ে। তোমার ভাই আছে? সৎ ভাই। ও, ওই ছোট ছোট তিনজনকে আমিই সামলাতাম। ছোটবেলা নিয়ে আমার কোনো সুখকর স্মৃতি নেই, কিন্তু যতটুকু আছে সবটাই ওদের ঘিরে। বাবা আর সৎমা যদিও আমায় ভালোবাসতো না, কিন্তু ওরা খুব ভালোবাসে। তোমার কষ্টটা আমি বুঝি। ইটস নট ইজি টু লাইফ উইথ চিলড্রেন ট্রমা। অরা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল। চাইল্ডহুড ট্রমা এখন আর আমার নেই স্যার। একটা সময় ছিল, কিন্তু এখন কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে ওসব কথা আর মনেই পড়ে না আমার। অনেকটা সময় চুপ করে থেকে আরশাদ বলল। তোমার ক্ষেত্রেও এমনটাই হয়েছিল। একটা সময় আমার ছোটবেলাটা খুব ভাবাতো আমাকে। মনে হতো আমার কারণেই বাবা আমাদের ফেলে চলে গেছে। ইনফ্যাক্ট বাবা চলে যাওয়ার কয়েক বছর পরও এই চিন্তা আমার মধ্যে স্থির হয়েছিল। নিজেকে সামলালেন কি করে স্যার? কাজের মধ্যে ডুব দিয়ে আমার জীবনের প্রথম সিনেমাটা পাওয়ার জন্য কম কষ্ট করতে হয়নি আমাকে। একটার পর একটা অডিশন দিতাম, ডিরেক্টর সঙ্গে দেখা করতাম। এত সব কাজের ভিড়েও এই স্মৃতিগুলো মন থেকে একেবারেই মুছে গেছে। মন খুলে কথা বলার চেষ্টা করলেও শেষমেশ দুজনাই একটা সত্য গোপন করে গেল একে অপরের কাছ থেকে। ছোটবেলার ওই স্মৃতিগুলো এখনো একেবারেই অদৃশ্য হয়ে যায়নি তাদের মন থেকে। ওরা মাঝে মধ্যেই দুঃস্বপ্ন দেখে তার নতুন মা হাতের কাছে যা পাচ্ছে তাই দিয়ে অনবরত মেরে যাচ্ছে তাকে। সে হাত পা ছুঁড়ে ছুটে পালানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। আরশাদের ক্ষেত্রেও তাই। সারা জীবন বাবার চলে যাওয়ার জন্য যেমন নিজেকে দোষেছে, তেমনি আজ ছোট বড় যে কোনো সমস্যায় নিজেকে দোষী মনে করে সে। এজন্যই হয়তো ডিভোর্সের সেই ভয়ানক স্মৃতিগুলো মনে পড়লে সব দোষ নিজের ঘাড়ে এনে ফেলে আরশাদ। শৈশবে মানুষের মন নরম কাদামাটির মতো থাকে। তাকে যে আকৃতি দেওয়া হোক না কেন, সে সারা জীবনের জন্য সেই আকৃতি ধারণ করে। শৈশবে সেই নরম মন যদি কোনো প্রকার আঘাত পায়, তবে তাকে সারা জীবনের জন্য আঘাত বয়ে বেড়াতে হয়। কানাডার ঘড়িটা বাংলাদেশের থেকে 10 ঘন্টা পিছিয়ে আছে। বাংলাদেশ এখন রাত 11টার কাছাকাছি, আর ওখানে বেলা 1টা। হালকা বেগুনি রঙের জ্যাকেট গায়ে জড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল নওশীন। এই বাড়িটা তার বাবার করা। নওশীনের অভিনয় জীবন নিয়ে তার আপত্তি শেষ ছিল না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে কেউ মেয়ের কথা জিজ্ঞাসা করলে তিনি অস্বস্তিতে পড়ে যেতেন। মনে হতো যেন এখনই মেয়ের কারণে তাকে হেয় প্রতিপন্ন হতে হবে। নওশীনের প্রতি এক প্রকার রাগ নিয়ে তিনি মেয়ের থেকে দূরে সরে যান। চলে আসেন কানাডায়, যদিও শেষমেশ বাবা মায়ের মধ্যকার শীতলতা উবে যায়। বাবার জীবনের শেষ দিনগুলো নওশীন তার পাশেই ছিল। বাবার চলে যাওয়ার পর নওশীনের মা এই বাড়িটা নিয়ে একাই থাকেন। নওশীন যদিও অনেকবার বলেছে দেশে গিয়ে তার কাছে থাকতে, তিনি শোনেননি। এতদিন পর নওশীন কানাডায় এসেছে মূলত মায়ের সেবা করতে। বহুদিন হলো তার শরীরটা ভালো যাচ্ছে না। একটা বয়সের পর নিজের শরীর নিজের কাছে কেমন অচেনা হয়ে ওঠে। সামান্য সর্দি কাশি হলেও সেরে উঠতে অনেক সময় লাগে। সেখানে তার মায়ের একটার পর একটা অসুস্থতা লেগেই রয়েছে। মাকে দেখতে আসার পাশাপাশি তার আগমনের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। নওশীন বহুকাল পর দেখা করতে এসেছে একজনের সঙ্গে, যে মানুষটা তার জীবনে না এলে হয়তো আজ অন্য এক মোড়ে থাকতো তার জীবন। যে মানুষটার কারণে তার জীবনে এসেছে ভয়ঙ্কর প্রলয়। কবির। কবির কানাডায় স্থায়ী হচ্ছে 2 বছর হলো। নওশীনের ধারণা এক প্রকার পালিয়ে এসেছে সে। কবিরের সঙ্গে তার হিসাব নিকাশ বাকি আছে এখনো। সেই অপূর্ণ হিসাব পূরণ করার ভয়েই হয়তো পালিয়ে এসেছে সে। নওশীনও এর মাঝে আর যোগাযোগ করেনি তার সঙ্গে। যে মানুষটা তার এত বড় ক্ষতি করে দিল, তার সঙ্গে আবার যোগাযোগ কিসের? কফি শপে প্রবেশ করতেই নওশীন দেখা পেল কাঙ্ক্ষিত মানুষটার।
কবিরকে এক পলক দেখে বিষিয়ে গেল তার মনটা। মনে পড়ে গেল তার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্তের কথা। নওশিন টেবিলের কাছে এগিয়ে যেতে কবির উঠে দাঁড়িয়ে আহ্লাদি গলায় বলল, নওশিন হক, কতদিন পর তোমাকে দেখার সৌভাগ্য হলো। নওশিন কোনো জবাব দিল না তার কথার। চুপচাপ গিয়ে বসলো কবিরের মুখোমুখি থাকা চেয়ারটায়। কবির বসতে বসতে কৌতূহলী গলায় বলল, আচ্ছা, ডিভোর্সের পরেও নামের সাথে হকটা রেখে দিয়েছ কেন? নওশিন কঠিন গলায় বলল। That's none of your business. নওশিন মোটেও হাসির কোনো কথা বলেনি, তবুও সশব্দে হেসে উঠল কবির। হাসির প্রখরতা এতটাই বেশি যে আশেপাশের টেবিল থেকে সকলে ঘাড় ঘুরিয়ে বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। নওশিন ভ্রুকুচকে বলল, হাসছো কেন? তুমি আসলেও তুখোর অভিনেত্রী। তোমার মতো ভালো অভিনেত্রী বাংলাদেশে দ্বিতীয়টা আছে কিনা সন্দেহ। মানে কি? তোমার ইন্টারভিউ দেখি আমি, সব সময় শাড়ি পরবে, চুল গুঁড়ো পরিপাটি করে রাখবে, ঠোঁটে সর্বক্ষণ একটা হাসি লেগে থাকবে, যাকে বলে আদর্শ ভদ্র মেয়ে। অথচ ভদ্রতার আড়ালে যে কি ভয়ঙ্কর একটা মানুষ বসে রেখেছো তুমি, সেটা যদি কেউ জানতো। নওশিন বিরক্ত গলায় বলল, কবির দেখো, তোমার ফালতু কথা শোনার মতো সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই। আমি একটা জরুরি কথা বলতে এসেছি। তাই তো দেখছি, আমার প্রতি তোমার টান এখনো কমলো না। সেই টানেই তো বাংলাদেশ থেকে কানাডায় চলে এলে। নওশিন দাঁতে দাঁত চেপে বলল, তোমার সাথে আমার যা ছিল তা শুধুই একটা ভুল। কবির শীতল গলায় বলল, ভুল? তাই নাকি? কিন্তু ভুলটা করার সময় তো একবারের জন্যও ভুল করছো মনে হয়নি। চুপ করো কবি। তুমি ঠিক আগের মতোই আছো নওশিন, সে একই তেজ, একই টোক, একই তেজ। তুমি কিন্তু এবার লিমিট ক্রস করছো কবি। কবির অদ্ভুত হাসি হেসে বলল। লিমিট তো সে কবেই ক্রস করেছি, ভুলে গিয়েছ? নওশিন দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখো, আমি আবারও বলছি, তোমার সাথে আমার যা হয়েছিল তা কেবলই ভুল। মানুষ ইচ্ছা করে ভুল করে না, আমিও করিনি। আচ্ছা, মানলাম। কই তোমার জরুরি কথাটা বলো শুনি। নওশিন পরিষ্কার গলায় বলল, আমি আমার সাথকে ফিরে পেতে চাই, যে কোনো মূল্যে হোক। যেহেতু তুমি আমার সংসারটা ভেঙেছ, তাই জোড়া লাগাতে আমার তোমার হেল্প চাই। কবির কৃত্রিম হাসি হেসে কঠিন স্বরে বলল, আমি সব তোমার সংসার ভাঙিনি, তুমি নিজেই নিজের সংসার ভেঙেছ। নওশিন তেজি গলায় বলল, আচ্ছা, যে কথাটা সাদ কোনোদিনও জানতে পারতো না, সেটা তো তোমার কারণেই জেনেছিল। আমার কাছে যা ঠিক মনে হয়েছিল আমি তাই করেছি। আফটার অল, আমিও আরশাদ হকের অনেক বড় ফ্যান। আমার চোখের সামনে আমার সুপারস্টারকে কেউ ঠকাবে? আমি তাকিয়ে তাকিয়ে দেখব। নওশিন তীক্ষ্ণ গলায় বলল, সবই তোমার বাজে কথা। তুমি চেয়েছিলে আমি যেন আমার সংসার ছেড়ে তোমার কাছে চলে যাই, তোমাকে বিয়ে করি। যখন দেখলে আমি কিছুতেই তোমাকে বিয়ে করব না, তখন সব বলে দিলে সাদকে। তোমার যা ইচ্ছা তাই ভাবতে পারো, আমার কিছুই যায় আসে না। আমারও যায় আসে না, কাজের কথাই আসে। আমাকে ছোট্ট একটা হেল্প করে দাও, জীবনে কোনো দিন আর তোমাকে বিরক্ত করব না। কি হেল্প? তুমি আমার সাথে বাংলাদেশে ফিরে যাবে। সাদকে গিয়ে বলবে, যখন আমি তোমার সাথে ইনভলভ ছিলাম তখন আমি স্বাভাবিক ছিলাম না, আই ওয়াজ অন ড্রাগস। আর আমাকে ড্রাগস নিতে বাধ্য করেছিলে তুমি। কিছুটা সময় চুপ করে থেকে কবির অবাক গলায় বলল, আর কত একটা মানুষের ভালো মানুষের সুযোগ নেবে নওশিন? তোমার ধারণা আমি গিয়ে আরশাদের কাছে সত্যর মতো করে কিছু মিথ্যা কথা বলে দিলেই ও অনর্গল বলতে শুরু করবে? হয়তো করবেও। চুপ করে রইল নওশিন। কোনটা সত্যি কোনটা মিথ্যা সে নিজেও বুঝতে পারছে না। কঠিন সত্যির মুখোমুখি হওয়ার সাহস নেই বলেই হয়তো সবসময় মিথ্যাকে আপন করে নিয়েছে সে। খালার কাছে শুনেছি তুমি নাকি আগ বাড়িয়ে ডিভোর্সের কথা বলেছো, তাহলে এখন আবার এক হতে চাচ্ছ কেন? নওশিন বলল, ওই সময় আমার মাথা কাজ করছিল না, ভেবেছিলাম সাদকে আমার একটু স্পেস দেওয়া দরকার। কিন্তু আমার মন থেকে ওর নাম কখনোই মুছে যায়নি। আমি আজও ওকে প্রথম দিনের মতোই ভালোবাসি। ভালোবাসার মানুষকে স্পেস দিতে হলে ডিভোর্স দিতে হয় নাকি? আমার ধারণা তুমি কোনোদিন তাকে ভালোই বাসনি। আরশাদ তোমার সিঁড়ি, যে সিঁড়ি ব্যবহার করে তুমি ক্যারিয়ারের উপরে উঠতে চাও, তাই না? কি আমাকে হেল্পটা করবে? কবির নির্বিকার ভঙ্গিতে বলল, আমার বাচ্চা নষ্ট করে আবার আমারই হেল্প পাবার আশা কি করে করো তুমি? আমি তোমাকে এর আগেও বলেছি, বাচ্চাটা আমি নষ্ট করিনি, আমার মিসক্যারেজ হয়েছিল। তোমার একটা কথাও আমি বিশ্বাস করি না নওশিন হক। সারা জীবন তুমি কেবল নিজের স্বার্থের কথা ভেবে গিয়েছ। অন্য কাউকে খুঁজে নাও,
যে তোমাকে হেল্প করতে পারবে। যদিও আশরাফকে তুমি এই জীবনে ফিরে পাবে না। আজকের দিনটা ভয়ানক বিশেষ। আজ সারা দেশব্যাপী মুক্তি পেয়েছে আরশাদের সিনেমা শেষ বিকেল। আমাদের দেশে সাধারণত 2 ঈদকে কেন্দ্র করে মুক্তি পায় যত শত সিনেমা, তবে আরশাদের ক্ষেত্রে ভিন্ন কথা। তার সিনেমা কোনো উপলক্ষে মুক্তি পায় না। আরশাদকের সিনেমা মুক্তি পাওয়াটাই তো তার ভক্তদের জন্য একটা উপলক্ষ। সিনেমা মুক্তির দিন সাধারণত সিনেমা সংশ্লিষ্ট সকলের মন উৎফুল্লে পরিপূর্ণ থাকে। আর যদি সেই সিনেমায় থাকে আরশাদ, তাহলে সব থেকে প্রচ্ছন্ন হাসিটা প্রযোজকই হাসে। সিনেমা সবে আজ মুক্তি পেয়েছে, কিন্তু আগামী 4 দিনের সব টিকিট বুক। পঞ্চম দিনের টিকিটও প্রায় শেষের পর্যায়ে। একেই বলে আস্বাদকের ভক্তদের উন্মাদনা। দিনটা নিতান্তই আনন্দের, তবে আনন্দের লেশমাত্র নেই অরার মাঝে। কপাল খারাপ হলে যা হয়, সময়টা তার পার হচ্ছে দুশ্চিন্তার মাঝে। দুশ্চিন্তাটা অবশ্যই আরশাদকে ঘিরে। 7:30 বাজতে আর মাত্র 10 মিনিট বাকি। 7:30টায় শুরু হতে যাচ্ছে সিনেমার প্রিমিয়ার শো। প্রিমিয়ার শোতে নামিদামি বহু তারকাকে নিমন্ত্রণ জানানো হয়েছে। সকলেই অধীর আগ্রহে দেখতে এসেছে আরশাদের নতুন সিনেমা। প্রিমিয়ার শো আয়োজন করা হয়েছে ঢাকার একটি মাল্টিপ্লেক্সে। এই উপলক্ষে শো এর পুরোটা সময় মাল্টিপ্লেক্সে জনসাধারণের প্রবেশ নিষেধ করা হয়েছে। আরশাদ আসবে উপলক্ষে কর্তৃপক্ষ এখানকার নিরাপত্তা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। অথচ যার জন্য এত আয়োজন, এত উদ্দীপনা, সেই আরশাদেরই কোনো দেখা নেই। সীমা ব্যাকুল কণ্ঠে বলল, এই ওরা আশাদ এখনো আসছে না কেন? ওরা কয়েক মুহূর্ত বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সীমার দিকে। একে তো আরশাদের নিত্য নতুন পাগলামি, সেই সঙ্গে যুক্ত হয়েছে এই মেয়ের পাগলামি। সীমা এক প্রকার জোরাজোরি করে আজ প্রিমিয়ার শোতে এসেছে ওরার সঙ্গে। আরশাদকে সামনাসামনি দেখার শখ নাকি আজ পূরণ করেই ছাড়বে। সীমার আশা নিয়ে ওরার তেমন কোনো ভয় নেই। ডিরেক্টর আগেই বলে দিয়েছেন আরশাদের টিম থেকে যে কয়জন খুশি আসতে পারে। ওরার যত ভয় সব আরশাদকে নিয়ে। এতগুলো মানুষকে খবর দেওয়া হয়ে গেছে, সবাই জানে আজকের প্রিমিয়ার শোতে আরশাদ উপস্থিত থাকবে এবং সকলের সঙ্গে পুরো সিনেমাটা দেখবে। আর সেখানে আরশাদি যদি না আসে, তবে তো কেলেঙ্কারি কাণ্ড ঘটে যাবে। স্বাভাবিক সময় হলে ওরা ফোন করে আরশাদকে আসার জন্য অনুরোধ করতে পারত, তবে এটা স্বাভাবিক সময় নয়। আরশাদের মেজাজ আজ তুঙ্গস্পর্শী। তুঙ্গস্পর্শীর উপরে যদি কিছু থাকে, তাহলে তার মেজাজটা আজকে তাই। সিনেমা মুক্তি পেয়ে গেছে সকালে, কিন্তু প্রিমিয়ার শো করা হচ্ছে সন্ধ্যায়। আরশাদ ঠিক করে রেখেছিল মাঝের এই সময়টুকু সে প্রধান কয়েকটা টিভি চ্যানেলে ইন্টারভিউ দেবে। সবকিছু স্বাভাবিকভাবে পরিকল্পনা অনুযায়ী চলছিল। সর্বপ্রথম ইন্টারভিউ দিতে আরশাদ যায় চ্যানেল 16-তে। উপস্থাপক এক একটা প্রশ্ন করছিল আর আরশাদ এক এক করে শান্ত ভঙ্গিতে উত্তর দিচ্ছিল। সেই ইন্টারভিউ আবার সরাসরি সম্প্রচারিত হচ্ছে টিভির পর্দায়। হঠাৎ উপস্থাপক এমন একটা প্রশ্ন করে বসলো যাতে আরশাদের মুখভঙ্গিতে নিমিষেই বদলে গেল। স্নিগ্ধ শুভ্রতা উড়ে গিয়ে তার চোখে মুখে জায়গা করে নিল একরাশ ক্রোধ। প্রশ্নটা হলো, আরশাদ যথেষ্ট বুদ্ধিমান ছেলে। ব্যক্তিগত জীবনে সে যতই রাগী হোক না কেন, সেই রাগের লেশমাত্র প্রকাশ করবে না লাইভ ইন্টারভিউতে, হাজার হাজার ভক্তদের সামনে। বহু কষ্টে দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে কৌশলে এড়িয়ে গেছে সেই প্রশ্ন। রাগ প্রকাশ করেছে ইন্টারভিউ শেষ হবার পর। সেই উপস্থাপক আর লাইভ শো এর ডিরেক্টরকে যেতে হয় স্টিম রোলারের নিষ্পেষণের মধ্য দিয়ে। ওই ঘটনার পর আর কোথাও ইন্টারভিউ দিতে যায়নি সে। সোজা চলে গেছে বাড়িতে। এখনো বাড়ি থেকে বেরোনোর নামগন্ধ নেই। কোনো মানে হয়? সীমা প্রবল উৎকণ্ঠা নিয়ে বলল, এই ওরা আমাকে কেমন লাগছে রে? ওরা সীমার গাল টিপে দিয়ে বলল। পরীর মতো লাগছে। সীমা বিভ্রান্ত গলায় বলল, পরীরা দেখতে কেমন হয়? সুন্দর হয়? ওরা ফিক করে হেসে ফেলল। সীমা ভ্রুকুচকে বলল, হাসছিস কেন? তোর ব্যস্ততা দেখে হাসছি। এত টেনশন করার কি আছে তাই তো বুঝলাম না। আমার সারা জীবনের ক্রাশের সঙ্গে প্রথমবারের মতো দেখা করতে চাচ্ছি, টেনশন করব না? এই ওরা ভালো করে খেয়াল করে দেখ তো আমার মেকআপ বেশি হয়ে গেছে কিনা। সীমা, তোর মেকআপ বেশি হলেও কিছু যায় আসে না, আর কম হলেও না। কেন? কারণ স্যার ভালো করে মেয়েদের দিকে তাকানি না। সীমা মুখ খুলে আহত গলায় কিছু একটা বলতে যাবে, তার আগেই তার চোখ পড়ল মাল্টিপ্লেক্সের বাইরে বিশাল জনস্রোতের দিকে। শত শত মানুষের ভিড়ে একজনকে কেন্দ্র করে, যাকে এক পলক দেখার জন্য দীর্ঘকাল তপস্যা করতে পারবে তারা। এক লাফে উঠে দাঁড়ালো সীমা। তার হাত পা থরথর করে কাঁপছে, গলা শুকিয়ে আসছে। যে মানুষটাকে এতকাল স্বপ্নে দেখে এসেছে, সে আজ তার চোখের সামনে। সীমার চোখে জল চলে এলো। আজকে এই দিনটা নিঃসন্দেহে তার জীবনের সেরা একটা দিন। সীমা কম্পিত পায়ে এগিয়ে যাচ্ছে আরশাদের দিকে। ওরা যাচ্ছে তার পিছন পিছন। সিকিউরিটিরা আরশাদকে ঘিরে রেখেছে। ভক্তদের প্রবল স্রোতকে তার কাছেও ঘেঁষতে দিচ্ছে না। তবু অনেকটা যুদ্ধ করে মাল্টিপ্লেক্সের ভিতরে প্রবেশ করলো আরশাদ। সীমা নিজেকে আর ধরে রাখতে না পেরে উৎফুল্ল ভঙ্গিতে বলল, আরশাদের দিকে এগিয়ে বলল,
আরশাদ, আমি আপনার অনেক 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 বড় ফ্যান। আরশাদের চোখ দুটো সানগ্লাসের আড়ালে ঢাকা পড়ে আছে, তবুও পরিষ্কার বোঝা যাচ্ছে তার চোখে মুখে বিরক্তির শেষ নেই। আরশাদ একরাশ বিরক্তি নিয়ে ঝাঁঝালো কণ্ঠে ডাকলো। ওরা অরা সীমার পেছনে দাঁড়িয়েছিল। আরশাদের ডাক পেয়ে সঙ্গে সঙ্গে সামনে এসে বলল,